প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সম্প্রীতি নষ্টকারীরা বাংলাদেশের বন্ধু নয় বললেন কাজী মনিরুজ্জামান মনির। ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন রাশেদ খান। যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি, আরব দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে সৌদি যুবরাজ। ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে কেক কাটায় যুবলীগের ৩ নেতা আটক। পাহাড়ে অস্থিরতার পেছনে থাকা খেলোয়াড় খুঁজে বের করতে হবে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে ইসরায়েলি সরকার। এবারে বিস্তারিত আলোচনা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করবে তারা বাংলাদেশের বন্ধু নয়। সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে, সেখানে পূজা মণ্ডপে কোনো ধর্মীয় সংঘাত হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছি এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশে ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। তাই সব ধর্মের মানুষকে একে অপরের পাশে থাকার আহ্বান জানাই। এ সময় কাজী মনিরুজ্জামান মনির দাউদপুর, কায়েতকাড়া সহ উপজেলার মোট 10টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে। এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবে ড মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, গত ২৯ আগস্ট নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডাক্তার জারাকে অপদস্থ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল রোববার রাতে গণ অধিকার পরিষদের সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। তিনি বলেন, অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে। সেখানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৩ জন নিহত এবং সেনাবাহিনীর ওপরও হামলা হয়েছে। এগুলো নিছক কোনো ঘটনা নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হক নূরের ওপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো, তবে তারা ষড়যন্ত্র করার সাহস করত না। কাতারের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল। সেই সঙ্গে তিনি ইসরায়েলের একমাত্র মিত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। রোববার ২৮ সেপ্টেম্বর আরব নিউজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রিয়াদের কূটনৈতিক প্রাসাদে অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের নৈশভোজে বক্তব্য দেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার সময় কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে আক্রমণ করাকে তিনি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন। উপসাগরীয় দেশগুলো মনে করে যুক্তরাষ্ট্র এই হামলার খবর আগে থেকেই জানত, কিছু তাদের আগে থেকে জানানো হয়নি। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তার বিষয়ে দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে হুমকি এলে জোটের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য কাতারে আক্রমণটি আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের রাষ্ট্রগুলোকে হুমকির ধরন পুনর্বিবেচনা করতে এবং এমন হুমকি মোকাবেলা করার জন্য কৌশলগত নীতি পুনর্গঠন করতে নির্দেশ দেয়।
ইসরায়েলকে এভাবে কাজ করতে দেওয়া উচিত নয়। যুবরাজ ফিলিস্তিন ইসরায়েলি শান্তি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি বিশ্বের অন্য কোনো অঞ্চল বৃহত্তর মধ্যপ্রাচ্যের চেয়ে আন্তর্জাতিক অনিশ্চয়তার প্রভাব এত বেশি অনুভব করেনি। চলমান এই পরিস্থিতির জন্য কে দায়ী তা একটি উন্মুক্ত প্রশ্ন। যদিও এই অঞ্চলের দেশ ও নেতারা একটি বড় দায়িত্ব বহন করে, যুক্তরাষ্ট্র এই দায়িত্বে সবচেয়ে বড় অংশ বহন করে। ইসরায়েলের কূটনীতিক বিচ্ছিন্নতা নিয়ে সৌদির প্রিন্স বলেন, আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইসরায়েলের একনিষ্ঠ মিত্রের ভূমিকায় নেমে আসছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজা ও পশ্চিম তীরে তাদের সাম্প্রতিক গণহত্যা যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা যে স্পষ্ট দ্বিমুখী নীতি অনুসরণ করছে তা কেবল আরবরাই নয়, বরং পুরো বিশ্ব স্পষ্টভাবে প্রত্যক্ষ করছে। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেন, শান্তির দূত হতে চাইলে তার উচিত তার বন্ধু ও মিত্রদের শান্তি ও নিরাপত্তার জন্য করা অতীতের ভুলগুলো সংশোধন করা। পশ্চিমা শক্তিগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির ধারাবাহিকতায় সৌদি আরব ও ফ্রান্সের কূটনৈতিক প্রচেষ্টার ফলে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন প্রিন্স তুর্কি। তিনি বলেন, সৌদি আরব, ফ্রান্স এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সকল দেশ অনেক তিরস্কারের মুখোমুখি হচ্ছে, কারণ তা নাকি হামাসকে পুরস্কৃত করে। ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত করা খুবই প্রতারণামূলক এবং খারাপ দাবি। ইসরায়েলের ৮০ বছরের ঔপনিবেশিক দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অস্বীকৃতি হামাস ও এ ধরনের অন্যান্য গোষ্ঠীগুলোকে পুরস্কৃত করে। দখলদারিত্ব না থাকলে এর বিরুদ্ধে প্রতিরোধও থাকত না। ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ২৯ সেপ্টেম্বর বিকালে বুড়িচং থানার ওসি আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আনোয়ার, আবুল হাশেমের ছেলে মোখলেসুর রহমান এবং আবু মুসার ছেলে শাহজাহান। তারা ৩ জনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মজিবুর রহমান। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, স্লোগান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর রাতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যুবলীগের ৩ নেতাকে আটক করে। এ বিষয়ে ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাহাড়ে অস্থিরতার পেছনে কোনো কারণ থাকলে খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। সোমবার ২৯ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, এগুলো কিসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নেপথ্যে কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো ক্রীড়নক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে। জামায়াতের আমির বলেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং একজন মেজর সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ১৫ জন সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, গতকাল রোববার পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনকারীদের সড়ক অবরোধ আর প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই গুইমারা উপজেলায় গোলাগুলি ও সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদিকে সংঘর্ষের পর গুইমারা উপজেলায় মারমাদের বাজার হিসাবে পরিচিত রামসু বাজারে দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও গুলিতে আহত কিছু ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুম্ম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সংঘর্ষের সময় পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় বাঙালিরা এসব ঘটনার জন্য পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনির অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নেতা ইয়োসি দাগান। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কে বৈঠকের পর তার মনে হয়েছে বর্তমান সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতি দিতে পারে। দাগানসহ কয়েকজন বসতি স্থাপনকারীর নেতা রোববার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে থাকা নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এর পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। ট্রাম্প গাজার শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজকে দাগান জানান, বৈঠকটি ছিল খুব দীর্ঘ ও শেষে তাদের অত্যন্ত উদ্বিগ্ন মনে হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, তবে পশ্চিম তীরকে সংযুক্ত করার কোনো সময়সীমা নির্ধারণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হননি। দাগান সতর্ক করে বলেন, এই সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাক্ষর করতে পারে, আর সেটি হবে পরবর্তী ৭ অক্টোবরের মতো একটি ঘটনা। সমরিয়া আঞ্চলিক কাউন্সিলের প্রধান ইয়োসি দাগান বলেন, আরও জানান, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের আগে আবারও বসতি স্থাপনকারীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হবে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর পশ্চিম তীরে দখলদারত্ব বাড়াতে থাকে ইসরায়েল। বেশ কয়েকটি নতুন আবাসন পরিকল্পনাও পাশ করে ইসরায়েলি মন্ত্রিসভা, যেগুলোর বাস্তবায়নও শুরু হয়েছিল। তবে আন্তর্জাতিক চাপের মুখে সেগুলো স্থগিত রয়েছে।